নমস্কার, জানতে চাই বাংলার এই বিশেষ এপিসোডে আমি ময়ূক রঞ্জন ঘোষ, আর আজ আমার সঙ্গে রয়েছেন স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজ। প্রদীপ্তানন্দজি মহারাজ বা কার্তিক মহারাজ নামে আপনাদের সাথে তিনি যোগাযোগ রাখেন, হয়তো পরিচিত, এবং তার পাশাপাশি অনেক অনেক ভক্ত যারা রয়েছেন তাদের কাছে প্রাণের কার্তিক মহারাজ আমার সাথে আজকে স্টুডিওতে রয়েছেন। কার্তিক মহারাজ, অনেক অনেক স্বাগত রিপাবলিক। নমস্কার, রিপাবলিক বাংলার স্বাগত। বিশেষ করে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, সমস্ত দর্শকদের আমার নমস্কার, শ্রদ্ধা। কার্তিক মহারাজ, আমরা এমন একটা সময় এই কথাগুলো বলছি যে কথাগুলো হয়তো মনে হতে পারে আপনারা বাজার গরম করছেন, হয়তো মনে হতে পারে যে একটা হাওয়া তোলা হচ্ছে, কিন্তু কথাগুলো গুরুত্বপূর্ণ এই কারণে যে নেতা, মন্ত্রী, শুভেন্দু অধিকারী, হিমন্ত বিশ্ব শর্মা, এনারা প্রত্যেকে বলছেন যে জনবিন্যাস বদলে যাওয়া। আপনি দেখতে পাচ্ছেন বাংলাদেশের যে অশান্তি, আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের উত্তর পূর্ব ভারতে বিভিন্ন জায়গাতে রোহিঙ্গাদের বসবাস এবং আমাদের বাংলাতেও রোহিঙ্গাদের বসবাস। জনবিন্যাস বদলে যাওয়া, এটাকে আপনি কিভাবে দেখছেন? এটা তো মানে ভারতবর্ষের ভবিষ্যতের ভীষণ একটা বিপদ আসবে। এই জনবিন্যাস সম্পর্কে সচেতন না থাকার জন্য 1947 সালের 15ই আগস্ট ঘটনা ঘটেছিল। এই জনবিন্যাস সম্পর্কে সচেতন আমাদের হিন্দু সমাজের মানুষ চিন্তা করেননি, বিশেষ করে শিক্ষিত মানুষ যারা রয়েছেন তারা এর বিরোধিতা করেছেন। কিন্তু সংখ্যাতত্ত্ব গণতন্ত্র, আজকে আপনি যে কলকাতায় আছেন, কলকাতার ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছেন এবং এখন পশ্চিমবঙ্গের যে 58টা সিট ভোটে নিয়ন্ত্রণ করছে তারা। এবং পশ্চিমবঙ্গে যখন প্রথম নির্বাচন হয়েছিল তখন 4 জন এমএলএ ছিল। কাদের 4 জন এমএলএ? মুসলিম কমিউনিটির, সংখ্যালঘু সম্প্রদায়ের। ওইটাকে পরবর্তীকালে সেটা বেড়ে এখন প্রায় 57 জন না কতজন হয়েছে আর কি। তো এটা জনসংখ্যার ভিত্তিতেই হয়েছে। যেমন আজকে মুর্শিদাবাদে 5টা জেলা পশ্চিমবঙ্গের, এই 5টা জেলায় তারা যেদিকে বলবেন সেদিকেই হবে। এবং গ্রাম যেভাবে চেঞ্জ হয়েছে, আগে যেসব গ্রামগুলোর নাম ছিল নারায়ণপুর, ভগবানপুর, ভগবানগোলা থেকে আরম্ভ করে সেসব নামগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। কারণ ভগবানগোলার নাম তো আছে, এখনও আছে, কিন্তু গ্রামে অনেক যে গ্রামগুলোতে হচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই যেমন আগে ছিল ঈশ্বরপুর, সেটা ইসলাম, ব্রহ্মপুর থেকে বহরমপুর, এটা ব্রহ্মপুরের নাম ছিল। এগুলো হয়েছে চেঞ্জ। এবং আরেকটা জিনিস হচ্ছে এটা ইংরেজ উচ্চারণ, যেমন, কিন্তু অ্যাকচুয়ালি এটা ব্রহ্মপুর ছিল। এরকম বহু নাম। তারপরে আরেকটা ঘটনা ঘটছে যে আমাদের যে সংখ্যাগুলো এই সংখ্যার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, যেটা আমাদের যখন এই সম্পর্কে হিন্দু সমাজ খুব একটা সচেতন নয়। কারণ হচ্ছে যখন স্লেটে ভোট হয়, সেই ভোটে সংখ্যাগরিষ্ঠ ছিল, তো সেই সংখ্যাগরিষ্ঠতা থাকার জন্য বললো তোমরা কোন পক্ষে যাবে, সেটা ভোটাভুটি হয়েছে স্লেটে। ভোটে সেখানে হিন্দুদের তখন হলো কি, যারা ধনী লোক তারা এলো না, বয়স্ক শিক্ষিত লোক, আমার একটা ভোটে কি হবে, এই করে 16% ভোট কমে যায়, যার ফলে সেটা বাংলাদেশের সঙ্গে যুক্ত হয়ে যায়, মানে পূর্ব পাকিস্তানের সিলেটটা। তো এইরকম আজকে আমাদের শহর অঞ্চলেও অনেক শিক্ষিত মানুষ, মানে আপনি বলছেন সিলেটটা যে কারণে সংযুক্তিকরণ হয় পাকিস্তানের সাথে, ঠিক সেইভাবেই হয়তো যেটা হিমন্ত বিশ্ব শর্মা বলছেন সেটা অলিক কল্পনা না, মানে বাংলা, বিহার এবং অসম, এই 3টে জায়গা বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। এবং তিনি বলছেন 2050 সালের মধ্যে ভারতের থেকে 2050 লাগবে না, কারণ এখন তো মোগলিস্তান, এখন যেটা হচ্ছে মোগলিস্তান বলে একটা ম্যাপ বেরিয়েছিল, সেই ম্যাপটা পড়ানো হতো। সেই ম্যাপটাতে হয়েছে কি, ইসলামপুরকে নিয়ে, কিষানগঞ্জ নিয়ে, আমাদের রায়গঞ্জে এই এলাকাটা নিয়ে একটা ওরা আলাদা মোগলস্থান তার নাম দিয়ে ম্যাপ বেরিয়েছে। আপনার মনে আছে কিনা? নিশ্চয়ই মনে থাকবে। মানে মোগলস্তান বলে একটা আলাদা ম্যাপ তৈরি করা হয়েছে, বিচ্ছিন্নতাবাদী শক্তি। তারা কোন কোন জায়গায় ইসলামপুর
ইসলামপুর, কিষানগঞ্জ, ওই এলাকাগুলো নিয়ে চোপড়াতে আছে, বিচ্ছিন্ন করে আলাদা আলাদা, এবং বিপজ্জনক বিহারের কিছুটা অঞ্চল। তো এটা অটোমেটিকলি সংখ্যা সঙ্গে যুক্ত রয়েছে। এটা তো যুক্তি তর্ক এর সঙ্গে কোনো প্রশ্নই নেই। প্রশ্নটা হচ্ছে সংখ্যার সঙ্গে সম্পৃক্ত। যখন এই সংখ্যাটা আরও বেড়ে যাবে তখন এটা হবে যেটা আমাদের স্বাধীনতার 1947 সালে যে ঘটনা ঘটেছিল সংখ্যা অনুসারেই হয়েছিল, এবং এটা টু নেশন থিওরি যেটা ধর্মের ভিত্তিতে হয়েছিল এটা অস্বীকার করার উপায় নেই। রাজনৈতিক দলগুলো, এই বামপন্থীরা যারা বলেন তারাই তো বলেছিল যে পাকিস্তানের দাবি মানতে হবে তবে দেশ স্বাধীন হবে, মোহাম্মদ এঙ্গে চাপান লড়কে লেঙ্গে হিন্দুস্তান, এই যে স্লোগানগুলো উঠেছিল তখন তারা সাপোর্ট করেছিল। এই কলকাতাতেই শহীদ মিনারের সঙ্গে এক পতাকা লাগিয়ে দিয়েছিল, একই পতাকা পাশাপাশি রেখে করেছিল। এটা হচ্ছে আমাদের সংখ্যা বেশি থাকার সময়েও আমরা সচেতন ছিলাম না। আমাদের দেশাত্মবোধ, ধর্মের প্রতি আমাদের যে আগ্রহ, ধর্ম পালন, এগুলো আমরা বিচ্যুত হয়েছি। মহারাজ, আমি বোঝার চেষ্টা করছি যে এই যে আপনি বারবার হিন্দু জাগরণের কথা বলেন, সেটাকে যদি ধরা হয় হিন্দু কনসলিডেশন ইংলিশে যদি বলা হয়, হিন্দু জাগরণের প্রয়োজনটা কি আছে? হিন্দু জাগরণের প্রয়োজন শুধু সংঘবদ্ধতা নয়, আমাদের যেটা বক্তব্য হচ্ছে হিন্দু জাগরণের সঙ্গে সঙ্গে হিন্দু ধর্মের আচার আচরণ সেগুলো পালন করা। তারপরে প্রয়োজনটা কি সাংস্কৃতিক দিক থেকে আজকে আমরা বিদেশি আজকে জন্মদিন, আজকে বিবাহবার্ষিকী, সেগুলো সব বিদেশি কায়দায় হচ্ছে। আজকে মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হচ্ছে, তারপরে শঙ্খ বাজানো হচ্ছে না, কেক কাটা হচ্ছে জন্মদিনে, এগুলো সব বিদেশি কালচার আমাদের মধ্যে প্রবেশ করছে। আমরা চাই যে হিন্দু ধর্মের সার্বিক মানে অলরাউন্ড ডেভেলপমেন্ট, শুধুমাত্র সংখ্যা বেশি দিয়ে হবে না। তার জন্য তাদের হিন্দু ধর্মের যে নীতি নিয়ম আমরা ছোটোবেলা থেকে আমাদের যে শিশুদের সে শিক্ষা আমরা দিচ্ছি না। আপনি বলছেন যে এটা রাজনীতিতেও রূপান্তর করাটা প্রয়োজন? রাজনীতি একটা এমন জিনিস যেটা রাজনীতি নিয়ে একটা কনফিউশন মানুষের আছে যে আপনারা রাজনীতির মধ্যে ঢুকছেন, রাজনীতি করছেন। হ্যাঁ, রাজনীতি মানে কি এখনকার যে রাজনীতি, এই রাজনীতিটা নিঃসন্দেহে রাজনীতি। রাজনীতি তো চিরকাল ছিল। মহাভারতে ভগবান কৃষ্ণকে শ্রেষ্ঠ রাজনীতিবিদ বলা হয়, শ্রেষ্ঠ যোদ্ধা বলা হয়। তা এখানে তো রাজনীতি মানে হচ্ছে রঞ্জ ধাতু থেকে উৎপত্তি রাজনীতি। এর আগেও আমি বলেছি আপনার চ্যানেলে যে যখন নচ দণ্ড নচ দাণ্ডিক নচ রাজ্যং নচ রাজা, যখন দণ্ড ছিল না, দণ্ডদাতা ছিল না, যখন রাজ্য ছিল না, রাজা ছিল না, তখন কে নিয়ন্ত্রণ করেছেন? ধর্ম নিয়ন্ত্রণ করেছেন। সেই ধর্মটা কখনো একটা উপাসনার মধ্যে আবদ্ধ নয়, যেটা আজকে নিয়ে কনফিউশন হচ্ছে, বিতর্ক হচ্ছে। আমাদের শাস্ত্রে ধর্মের সংজ্ঞা দিয়েছেন ধৃতি, ক্ষমা, অস্তেয়, শৌচম, ইন্দ্র নিগৃহ, ধীর বিদ্যা, সত্যম, ক্রোধ, দশক ধর্ম লক্ষণম। এখানে কেউ কোথাও বলেনি, তুমি শিবের করো, কোথায় দুর্গার করো, কালীর করো, রাধাকৃষ্ণ করো, সে কথা বলেনি। আমাদের আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ বলছেন ধর্ম নাই মালায় ঝোলায়, ধর্ম নাই মন্দিরে মসজিদে গির্জায়, ধর্ম নাই বেদে পুরাণে কোরআনে। তাহলে স্বামীজি আপনি গেরুয়া কাপড় পরেছেন, আপনারা মন্দির করছেন, ঠিক, কিন্তু ধর্মের দুটো দিক, একটা হচ্ছে অন্তরঙ্গ সাধনা, একটা হচ্ছে বহিরঙ্গ সাধনা। অন্তরঙ্গ সাধনা না থাকলে বহিরঙ্গ সাধনায় কোনো লাভ হবে না। এই তৈরি হবে এরকম চোর, ছেচর, ডাকাত, বদমাইশ, ধর্ষণকারী তৈরি। শুভেন্দু অধিকারী যে কথাটা বলছেন সেটা কি আপনি সমর্থন করেন? শুভেন্দু অধিকারী বলছেন সবকা সাথ সবকা বিকাশ নয়, যে আমাদের সাথে আমরা তাদের সাথে। এখন শুভেন্দু বড় বিশাল বড় স্টেটমেন্ট। হ্যাঁ, এটা নিয়ে সারা পশ্চিমবঙ্গে তোলপাড় হয়েছে, কেউ কেউ বিরোধিতা করছেন। আমি এটাকে সাপোর্ট করছি এই হিসাবে যে শুভেন্দু অধিকারী যে চেয়ারে আছেন, যে জায়গায় তিনি ফিল্ডে নেমে কাজ করছেন, তার পক্ষে তার এটা বলা ঠিক অবশ্যই। আজকে যদি আমাদের প্রধানমন্ত্রী তিনি যে চেয়ারে আছেন, তিনি সারা ভারতবর্ষের, তার মুখে তিনি যেটা বলছেন সেটা ঠিক।
আজকে আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি যে কথাটা বলবেন, কার্তিক মহারাজ যে জায়গায় আছেন, তিনি যেটা প্রতিনিয়ত দেখছেন মানুষের কান্না, চিন্তা করা যায় না কীভাবে সেদিন মায়েদের একটা সামান্য ঘট ভরে নিয়ে যাচ্ছে নগর কীর্তনের দলে। সেখানে একটা মসজিদের সামনে বাজনা বন্ধই ছিল, একদম ওই হরিনাম হরে কৃষ্ণ 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 হরে হরে এই নামটা বলার সত্ত্বে পিছন থেকে মায়েদের প্রচণ্ড মারা হলো। অনেক সময় স্বয়ং মুখ্যমন্ত্রী বলেছেন আপনি বিভিন্ন সময় মিথ্যাচার করছেন, আপনি উস্কাচ্ছেন, এটা কি? আচ্ছা, সেখানে আমি বলাটা উনি বলতে পারেন, তাতে আমার কোনো আপত্তি নেই। মুখ্যমন্ত্রী আপনার উপর এত রেগে গেলেন কেন? তিনি বলতে পারেন, কিন্তু এটার বিরোধিতা করাই মানে রেগে যাওয়া, এটা তা নয়। আজকে ধর্মনিরপেক্ষ, নিঃসন্দেহে আজকে একটা কীর্তন হবে, আজকে আজান হবে, কীর্তন হবে, আমরা তো চাই একসঙ্গে হোক। মহরম হয়ে যাচ্ছে, তরবারির একদম মেলা হচ্ছে মহরমে, তাজিয়াতে, এবং তারা বাজছে তাসা পার্টি, তারা ব্যান্ড, তারা নানা রকম বাজনা নিয়ে যাচ্ছে, সেটা অসুবিধা হচ্ছে না। এইটাকেই আমার যে আজকে আমাদের রাজনৈতিক দলের মিছিল যাচ্ছে, অসুবিধা হচ্ছে না। যখন বিসর্জন যাচ্ছে, যখন মরার কীর্তন যাচ্ছে আমাদের, বল হরি হরি বল, তখন বাধা হচ্ছে, তখন আমরা মার খাচ্ছি। তো এটার প্রতিবাদ কার্তিক মহারাজ চিরকাল করবেই। কারণ এটা তো আপনি সংখ্যালঘু হয়ে যাচ্ছেন। মানে আমি এই কারণে বলছি যে যখন আপনি লোকসভা নির্বাচনের আগে হুমায়ুন কবির যখন বলল যে 10 মিনিটের মধ্যে হিন্দুদেরকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়া হবে 2 ঘন্টার মধ্যে, বা মমতা বন্দ্যোপাধ্যায়, ভারত সেবাশ্রম সংঘ বা আপনাকে একদম নির্দিষ্টভাবে বললেন, ভারত সেবাশ্রম সংঘ বলেছে, আপনাদের পক্ষ তো হারলো, আপনারা চেয়েছিলেন এই জায়গা থেকে পতন হোক, কিন্তু সেখানে তো পতন হলো না। রামকৃষ্ণ মিশনের নাম বলেছেন, ইসকনের নাম বলেছেন, ব্যাপারটা পতন হলো না। এটা তো রাজনৈতিক লড়াই করবেন যারা, কিন্তু প্রকাশ্যে তো মুখ খোলেনি সংগঠন মুখ খোলেনি, এটা তারা বলেন, কিন্তু প্রতিবাদ হয়েছে। আমাদের বঙ্গ সাধু সমাজ কলকাতার বুকে নেমেছিল, পথে নেমেছিলেন, তারা প্রতিবাদ করেছেন, পায়ে খালি পায়ে এই কলকাতার মতো গরমের রাস্তাতে তারা হেঁটেছেন, হেঁটে গিয়ে বিবেকানন্দের ওখানে গিয়ে তারা সমাপ্তি করেছেন। আমি সেখানে ছিলাম। তো প্রতিবাদ হচ্ছে না, তবে রাজনৈতিকভাবে সংগঠিত হয়ে তারা যারা লড়াই করছেন তারা করছেন, তারা তো বলছেন নানা রকমভাবে ভোটের যে কলা কৌশল, আমাদের বামফ্রন্টের সময় ছিল সায়েন্টিফিক রিজিং, তারা করছেন, তারা সেটা লড়বেন। কিন্তু আমরা চাই, বলছেন গ্রামে গ্রামে তৃণমূল সায়েন্টিফিক রিগিং এর মতন কোনো পন্থা ব্যবহার করেছে? নিশ্চয়ই, নাহলে আজকে যত মিডিয়া এক্সিট পোল যে সংখ্যা নির্গম করেছেন, সবাই 20-র উপরে বলেছেন, তা সব ফেল হতে পারে না, 2-4টা ফেল হতে পারে, হ্যাঁ, কিন্তু সব ফেল হয়ে গেছে। খেলা হয়েছে, এবং সেটা আমাদের পিকের যে আইপ্যাক টিম, তারা যেভাবে কাজ করে সেটা তাদের ব্যাপার। বিজেপিরও কি দোষ আছে? নিঃসন্দেহে থাকবে, সংগঠনের অভাব রয়েছেন, তখন সমস্ত কর্মীরা মন প্রাণ দিয়ে এই কাজে লিপ্ত হয়নি, অহংকার এসছে এর মধ্যে, বিজেপিতে অহংকার এসছে, অহংকার যারা এইসব কর্মীরা তাদের অহংকার এসছে। অহংকার রূপের অহংকার হতে পারে, অর্থের অহংকার হতে পারে, শক্তির অহংকার হতে পারে, সংগঠনের অহংকার হলেই পতন হবে, অবশ্যই হবে। অহংকারের জায়গা এলো কোথা থেকে? তারা তো শাসকও হয়নি এখনো, বিরোধীর আসনে বসেই বিজেপিতে অহংকার। না, এটা বিজেপির বলে কথা নয়, যে কর্মীদের মধ্যে এরকম আসবে তারা সর্বক্ষেত্রেই হবে, সন্ন্যাসীর ক্ষেত্রেও হতে পারে। অহংকার যখন প্রবেশ করবে তার অহংকার পতনের মূল হবেই। আর এটা তো অবধারিত। আমাদের যে কাজের জন্য, আমি সমাজের জন্য, আজকে পঞ্চপাণ্ডবরা বনবাসে গিয়েছিল, বনবাসে গিয়ে ভগবান কৃষ্ণ তাদের পক্ষে ছিলেন, ঠিক আছে, কিন্তু প্রত্যেকের ছেলেরা মারা গেছে ওখানে। অর্জুনের মতো ওইরকম তার ছেলে অভিমন্যু, ভীমের ছেলে ঘটোৎকচ, কি ত্যাগ! তো এখন যারা সংগঠন কি ত্যাগ আছে, কি ত্যাগ করছে আমরা? ত্যাগ না করলে শাসন ব্যবস্থার মধ্যে তারা আসতে পারবে। অক্লান্ত পরিশ্রমের বিকল্প নেই। এই যে পরিশ্রম তো শুভেন্দু অধিকারী বা অন্যান্যরা করছেন, অন্যরা সেরকম শুভেন্দু অধিকারী যেভাবে করেছেন পরিশ্রম, নিঃসন্দেহে তাকে ধন্যবাদ দেব আমি। আরও পরিশ্রম দরকার, আরও পরিশ্রম দরকার, আরও পরিশ্রম দরকার। তা এই যে বলছিল না, সঞ্জয় গান্ধীর একটা কথা ছিল না, বাত কাম জাদা বাত কাম, একটা মনে উঠেছিল, কথা কম কাজ বেশি। তো এখন বেশিরভাগই কথার বেশি হয়ে যাচ্ছে, কাজের সঙ্গে যুক্ত নন। তো আজকে
মানে আজকে কার্তিক মহারাজও তো দেখছি রুদ্র রূপে যেভাবে বর্ষণ করছেন। না, আমি তো নিঃসন্দেহে আমি আমি মানে আপনিও কি হতাশ? ভারত সেবাশ্রম সংঘের আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজের দীক্ষিত সন্তান। আমাদের গুরু মহারাজ গয়াতে যেভাবে পাণ্ডাদের ছিল সেটাকে ঠান্ডা করেছেন, এবং বাংলাদেশের যে ঘটনা ঘটেছিল তার পরিপ্রেক্ষিতে হিন্দু মিলন মন্দির আন্দোলন, আচার্য স্বামী বলেছেন যে অনেক সন্ন্যাসীরাই বিরোধিতা করেছিলেন তদানীন্তন হিন্দু মিলন মন্দির হিন্দু আন্দোলনের ক্ষেত্রে। তো গুরু মহারাজ বলেছিলেন যে মাথা দিতে পারবি, যে মাথা নিতে হবে সে আমার সঙ্গে আয়। সুতরাং এই ব্যাপারটা কম্প্রোমাইজ, আমি নিজে ভুক্তভোগী, আমি নিজে দেখছি অসহায় সমাজ, অসহায় আমাদের হিন্দু সমাজের মানুষ কিভাবে অত্যাচারিত হচ্ছেন, চিন্তা করা যায়। তারা কি ভোট দিয়েছেন? ভোট পরবর্তী নিশ্চয়ই দিয়েছেন। ভোট পরবর্তীতে আজকে যেখানে যারা শঙ্খ বাজাবেন, যারা তুলসী গাছে পুজো করছেন, যারা উলুধ্বনি দিচ্ছেন, বেছে বেছে তাদের বাড়িগুলো হয়েছে, তাদের ঘটনা হয়েছে, আক্রান্ত হয়েছে বেছে বেছে। তার কারণটা এদের পেছনে যারা অভিযুক্ত তাদের পেছনে কারা কাজ করছে? তারা পিছনে তো এখন আমাদের একটা রাজনৈতিক দলে সীমাবদ্ধ হয়ে যাচ্ছেন তারা। আমরা তো দেখছি কোনো রাজনৈতিক দলের নাম বলছি না, কিন্তু করছেন, একটা সম্প্রদায়ের মানুষ করছেন। নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষ, মানে এটা করে লাভটা কি? আমি বলছি যে এটা লাভটা হচ্ছে কি, হিন্দুরা সংখ্যাগুরু। এটা তো পশ্চিমবঙ্গের জানছেন যেটা, তার ফলে তো আজকে বলেছেন আমাদের রাহুল গান্ধী পার্লামেন্টে বলছেন, তারপরে আমাদের যেটা ফিরহাদ হাকিম বলেছেন, তার আগে তার নেত্রী বলছেন। ফিরহাদ হাকিমের বক্তব্যকে কি আপনি তার আগে বলেছেন? নিঃসন্দেহে ফিরহাদ হাকিম একদিক থেকে উনি বলেছেন উনি ইসলাম ধর্মের মানুষ, তিনি নিজে মুসলমান, এবং মুসলমানের যা কর্তব্য সেই কর্তব্য করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন, এবং তাদের ধর্মের যে কোরআন গ্রন্থে যা নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ তিনি পালন করেছেন। আমি তাকে ধন্যবাদ জানাই। এবং আমাদের হিন্দু যারা, আমাদের শিক্ষিত সমাজ, আমাদের যারা সাংবাদিক, যারা আমাদের সাধু সন্ন্যাসী, তারা কোরআন সম্পর্কে কোনো ধ্যান ধারণা নেই, ইসলাম সম্পর্কে কোনো ধ্যান ধারণা নেই। এইরকম ধ্যান ধারণা ছিল না বলে আজকে এই অবস্থা হয়েছে। আমি দেখেছি শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি গিয়েছেন যখন পাবনাতে বক্তব্য রাখছেন, তখন হিন্দুরা ঢিল মারছে। তখন উনি মারছেন যে এখানে আমরা খুব শান্তিতে আছি, আমাদের কোনো রকম অসুবিধা নাই, আমরা সব ভাই ভাই সব সুন্দর আছে। তখন বললেন যে খুব দুঃখ করে বললেন যে আমার কথা আজকে শুনলো না, একদিন বুঝবেন। আজকে বাংলাদেশ পাবনাতে গিয়ে উনি বক্তব্য রাখছেন, ঢিল ছুঁড়েছিল। তো এটা হচ্ছে পাবনার বেশিরভাগ বাঙালি বা বারেন্দ্র ব্রাহ্মণ হিন্দু যারা, তারা তো এপারে চলে এসেছে। সব চলে এসছে, কিসের জন্য এসছে? তাদেরকে প্রশ্ন করবেন যারা আজকে এই কথা বলেন, আমি এটা বুঝি না। তারা তো সীতার সিঁদুর রক্ষার জন্য, পৈতে রক্ষার জন্য, ঘোষ বোস গুহ মিত্র টাইটেলগুলো রক্ষা করার জন্য এখানে এসছেন। তাহলে তো ওখানেই থাকতে পারতেন। ওখানে কত কথা বলেছেন, গোয়াল ভরা গরু, তারপরে গোলা ভরা ধান, কণ্ঠ ভরা গান, পুকুর ভরা মাছ, তাদের গান। কিন্তু সব ছেড়ে পালিয়ে আসতে হয়েছে 14 পুরুষের ভিতরে। কী অপরাধ করেছেন? অপরাধ একটাই অপরাধ, যারা আমাদের প্র্যাকটিক্যাল জ্ঞান, আমরা ভগবান রামচন্দ্রের কাছ থেকে শিক্ষা নিইনি, ভগবান কৃষ্ণের কাছ থেকে শিক্ষা নেয়নি, আর ইতিহাস থেকেও শিক্ষা নেয়নি। যেটা আপনি বলছেন হিন্দুরা প্র্যাকটিক্যাল জ্ঞান কম, বাঙালি হিন্দুর সব ভাববাদী, বাঙালি ভাববাদী বিশ্বাসী। মানে আপনি বলছেন বিপদ আসন্ন, সেটা আপনি সাধু হিসেবে বা রাজনীতিবিদ হিসেবে কেউ কেউ বলতে পারছে, মানে সেটা ডেমোগ্রাফিক চেঞ্জ বা জনবিন্যাস পরিবর্তন। নিশ্চয়ই, অবশ্যই প্র্যাকটিক্যাল হতে হবে। ভগবান রামচন্দ্র প্র্যাকটিক্যাল। রাবণের সঙ্গে লড়াই হচ্ছে, তাহলে রামচন্দ্র তার ঐশ্বরিক শক্তি, তার দেবত্ব শক্তি, বিরোধীরা বলছে অযোধ্যাতেই তো বিজেপি হেরে গেল, তাহলে করতে পারতেন। এটা তো আভ্যন্তরীণ ব্যাপার, বিজেপির আভ্যন্তরীণ ব্যাপার আছে। ওখানে আমি অযোধ্যাতে গিয়েছি, সেখানে যাদেরকে সরানো হয়েছে তাদেরকে ঠিকমতো এস্টাবলিশমেন্ট করা হয়নি, তাদের একটা ক্ষোভ রয়েছে ব্যবসা বাণিজ্যের মধ্যে, সেটা তাদের আভ্যন্তরীণ ব্যাপার। বাংলার হিন্দু ভোটার যারা, বাঙালিদের ক্ষেত্রে আজকে এটা চিন্তা করা দরকার যে বাংলার তো বেশিরভাগই রাজনীতিতে যারা ছিলেন ক্ষমতায়, দেশ বিভাজনের পর সবই তো বাংলাদেশের, সবই তো ইস্ট বেঙ্গলের লোক ছিলেন, সব এদিকে চলে এসছেন, সব এদিকে চলে এসছেন। তারা মুখে এসে এখানে আবার ভাই ভাই করছেন, সর্বহারার কেউ মহান নেতা হচ্ছেন। আজকে দণ্ডকারণ্য, আজকে বলুন মরিচঝাপি, আজকে আন্দামান, একটা বাঙালি স্টেট তৈরি হতো। ঠিক চিন্তা করা যায়? এই মূর্খামির জন্য আজকে এই অবস্থা হয়েছে। আপনি বলছেন বাঙালি হিন্দুরাই বাঙালি হিন্দুদের পছন্দ করে না, এটা তো বলেছেন, বড় স্টেটমেন্ট দিচ্ছেন। এটা তো আজকে আমাদের বঙ্কিমচন্দ্র বলেছেন,
তার সীতারাম বলে হিন্দুকে হিন্দু না রক্ষা করলে করিবে কে। বেশ। আর ইয়ে বলেছেন বাংলার হিন্দুর দুর্গতির মূলে হিন্দুর দুর্মতি, আজকে সেটাই হচ্ছে। একদম অনেকক্ষণ কথা বলা যায় কার্তিক মহারাজের সাথে। যখনই রিপাবলিক বাংলায় আমরা এরকম একটি অবসর পাই তখন অনেকক্ষণ কথা বলা যায়, কিন্তু প্রত্যেক সময়ই আমাদের সময় সীমিত থাকে, কিন্তু কথা চলতেই থাকে। আপাতত অনেক ধন্যবাদ কার্তিক মহারাজ রিপাবলিক বাংলায় আসার জন্য। আর আপনি ডাকার জন্য আরো বিশেষ করে যে আসলাম, যে না আর বাংলা আমাদের ভারত সেবাশ্রম সংঘের শুধু নয়, চতুর্দিক থেকে আর বাংলার ভীষণ প্রশংসা, যে একদম যুক্তি তর্ক ন্যায্য চোখে চোখ রেখে কথা বলার মতো আর বাংলা। এটাই সাংবাদিকদের ভূমিকা হওয়া উচিত, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। ঠিক, নমস্কার। নমস্কার। জানতে চাই বাংলা আজ এ পর্যন্তই। অন্য সব খবর দেখার জন্য চোখ থাক রিপাবলিক বাংলায়। কথা হোক চোখে চোখ রেখে।